আসসালামাইকুম প্রিয় এসসি শিক্ষার্থীরা, আমরা আজকে আবার নতুন একটা ওয়ান শট ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বায়োলজি নিয়ে ক্লাস নিয়ে আলোচনা করব। সেখানে আমরা আজকে বায়োলজির কোষ বিভাজন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি। আমরা একটা কতগুলো ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে একটা ছোট চারা গাছ, ছোট চারা গাছ থেকে বিশাল একটা বট গাছ। আর এখানে দেখা যাচ্ছে একটা ছোট সেল, এখান থেকে একটা পুরো মানুষ। আশা করি এই ছবি দেখে তোমরা অনুমান করতে পারছো আজকে হচ্ছে আমরা জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। আমরা চলো তাহলে এই চ্যাপ্টারটা শুরু করে দিই। আচ্ছা, আমাদের সবার জীবন শুরু হয়েছিল একটি মাত্র কোষ, একটি মাত্র কোষ থেকে, যেটাকে বলা হয় জাইগোট। বা এটা নিষিক্ত ডিম্বাণু বলা যায় এখান থেকে। আর ওই কোষটাই পরবর্তীতে বিভাজনের মাধ্যমে আমাদের এই পুরো বডিটা তৈরি হয়েছে, বা একটা পুরা বট গাছ অথবা পুরো একটা মানুষ এটা তৈরি হয়। আর কতগুলো জীব আসে যেগুলো হচ্ছে এককোষী বা ইউনিসেলুলার। তোমরা জানো তোমাদের জীববিজ্ঞানের প্রথমত জীবন পাঠ যে চ্যাপ্টারটি রয়েছে ওখানে হচ্ছে মনেরা রাজ্যের যে উদাহরণগুলো ছিল, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম, এগুলো হচ্ছে এককোষী। আবার আবার আমরা জানি বহুকোষী প্রাণী আছে, যার মধ্যে রয়েছে মানুষ, বটগাছ, তিমি মাছ। এগুলোও কি হয়, একটি মাত্র কোষ, সে জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু থেকে বংশবৃদ্ধি করে। কিন্তু এই এককোষী কোষগুলো যাদের মাত্র একটি মাত্র কোষ, তাদের বিভাজন, বংশবৃদ্ধি সব হয় ওই একটি মাত্র কোষ থেকে। আর এগুলো সব কোষ বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। আর জাইগোট সৃষ্টি হয় পুং এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে। এখানে আমরা জানি পুং গ্যামেটকে বলা হয় শুক্রাণু এবং স্ত্রী গ্যামেটকে বলা হয় ডিম্বাণু। এই দুইটা মিলনের মাধ্যমে তৈরি হয় জাইগোট নামক একটি কোষ। পরবর্তীতে এটি বিভাজনের মাধ্যমে অনেকগুলো কোষ তৈরি হয়, যার মাধ্যমে আমাদের এই পুরো শরীরটা তৈরি হয়। আর এই কোষ বিভাজনের অনেকগুলো প্রক্রিয়া আছে, যার মধ্যে প্রধানত দুইটি নাম আমরা আলোচনা করবো। একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। এই দুইটা কোষ বিভাজন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাইটোসিসে হয় একটা কোষ, মাইটোসিসে একটা কোষ যেটা সাধারণত প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ, এটা ধারাবাহিক করে বিভক্ত হয় দুইটি অপত্য কোষ বা ডটার সেলে পরিণত হয়। যেমন এই একটা কোষ, এটা হচ্ছে সেই সুকেন্দ্রিক কোষ যেখানে হচ্ছে যে নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এই জন্য এটা প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ। এখান থেকে পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দুইটা অপত্য কোষ বা ডটার সেল তৈরি হবে। যেগুলা এখানে কি হবে, এখানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হবে। আর নিউক্লিয়াস একবার করে বিভাজিত হবে। তার পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজন হবে, এটাও একবার করে বিভাজিত হবে। এবং এই পর্যায়ক্রম প্রক্রিয়ার মাধ্যমে এই একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে। আর মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষ, মানে কি, মাতৃকোষ হচ্ছে মাদার সেল আর অপত্য কোষ বা ডটার সেল এগুলো ক্রোমোজোম সংখ্যা অথবা ডিএনএ এর পরিমাণ সমান থাকে। ডিএনএ পরিমাণ এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা বা ডিএনএ পরিমাণ বলতে এটা ডিপ্লয়েড সংখ্যা ক্রোমোজোম নাম্বারকে বোঝানো হয়েছে, যেটা 2 এর নামে পরিচিত। এগুলোর সংখ্যা একই থাকে, একই সাথে সাথে এটার সাইটোপ্লাজমের পরিমাণ নতুন অপত্য কোষে যেখানে সমান সমান থাকে। এই জন্য মাইটোসিসকে সমীকরণীয় কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশনও বলা হয়। আর মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের মতো অপত্য কোষও একই রকম বৈশিষ্ট্য সব প্রকাশ পায়। এই জন্য এটাও অবশ্য সমীকরণীয় কোষ বিভাজনের আরেকটা ধাপ। আচ্ছা, মাইটোসিস কোথায় ঘটে বলতো? মাইটোসিস ঘটে হচ্ছে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষ অথবা সোমাটিক সেলে মাইটোসিস ঘটে থাকে। এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে। আর উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে উদ্ভিদের প্রায় সকল অঙ্গে মাইটোসিস ঘটে। যদি স্পেশালি বলতে হয় যেসব অংশগুলো বৃদ্ধি পায়, যেমন আমরা জানি উদ্ভিদ হচ্ছে একটা সামান্য চারা গাছ থেকে শুরু হয়, এটা পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়। তার মানে এই ছোট চারা গাছটা বিভিন্ন অংশ বৃদ্ধি হতে পুরো গাছটা তৈরি হয়। ঠিক একইভাবে তবে উদ্ভিদের বর্ধনশীল অংশের বাজক টিস্যুতে সাধারণত এই মাইটোসিস হয়ে থাকে। এই বাজক টিস্যুর মধ্যে রয়েছে উদ্ভিদের কাণ্ড এবং মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে থাকে। আর উদ্ভিদের বাজক বলা হয় কারণ এগুলো বিভাজিত হতে পারে, এই জন্য বাজক টিস্যু। আর নিম্ন শ্রেণীর জীবের সবগুলা প্রাণীর অজন এগুলো সব হয়ে থাকে মাইটোসিসের মাধ্যমে।
আর মাইটোসিস কোষ বিভাজন একটি অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া। এখানে দুইটা ভাগে বিভাজিত, একটা হচ্ছে নিউক্লিয়াস বিভাজিত হয় আর সাইটোপ্লাজম বিভাজিত হয়, আমরা জানি। আর নিউক্লিয়াস আমরা যে কোনো একটা কোষ বিভাজন, সেটা হতে পারে মাইটোসিস অথবা মায়োসিস, এটা শুরু হওয়ার পূর্বে তার কতগুলো প্রস্তুতিমূলক ধাপ রয়েছে, যেগুলো হচ্ছে ইন্টারফেস নামে পরিচিত। এই ইন্টারফেস পর্যায়ে মূলত এই কোষ বিভাজনের প্রয়োজনীয় কাঁচামালগুলো তৈরি হয়, পরবর্তীতে ওই কোষটা বিভাজিত হয় ধীরে ধীরে। আর মাইটোসিস কোষ বিভাজনে দুইটা জিনিসের বিভক্ত হয়ে থাকে। একটা হচ্ছে এখানে রয়েছে সাইটোপ্লাজম, উদ্ভিদের এই সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে এটা হচ্ছে সাইটোপ্লাজম, এই দুইটা বিভক্ত হয়। আর নিউক্লিয়াসকে বিভাজন বলা হয় হচ্ছে কেরিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজন এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। এখানে নিউক্লিয়াসের বিভাজন প্রথম অবস্থায় ঘটে, পরবর্তীতে আবার সাইটোকাইনেসিস হয়। আর কেরিওকাইনেসিস, এর কেরিও ওয়ার্ডটা আসছে হচ্ছে কেরিয়ন থেকে, কেরিয়ন, যার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। আর কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে বিভাজন, মানে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস। আর নিউক্লিয়াস বিভাজন মানে যে কোনো কোষ বিভাজন শুরুর আগে এই সাইটোপ্লাজমের যে কোনো কোষ বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়, ইনিশিয়াল কাজ, এগুলোকে বলা হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, এই পর্যায়কে বলা ইন্টারফেস। আর মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন বা কেরিওকাইনেসিস রয়েছে, এটা রয়েছে 5টা ধাপ। সেই 5টা ধাপ, প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ, দ্বিতীয় ধাপ হচ্ছে মেটাফেজ, প্রোফেজ, মেটাফেজ, চতুর্থ ধাপ হচ্ছে অ্যানাফেজ, পঞ্চম ধাপ হচ্ছে টেলোফেজ। এই 5টা ধাপে এই কেরিওকাইনেসিস হয়ে থাকে। এখন আমরা হচ্ছে মাইটোসিসের সেই কেরিওকাইনেসিসের 5টি পর্যায়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব প্রোফেজ নিয়ে। এটা মাইটোসিসের প্রথম পর্যায়। এখানে কি হয়, কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, আর ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে খাটো এবং মোটা শুরু করে, কারণ এখানে হচ্ছে জল বিয়োজন বা ডিহাইড্রেশন শুরু হয়, যার কারণে এগুলো হচ্ছে এগুলো সব মোটা এবং খাটো হতে শুরু করে। আর পরবর্তী ধাপে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিড উৎপন্ন করে। আর ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকায় এদের সংখ্যাগুলো গণনা করা যায় না। এটা হচ্ছে প্রোফেজ কোষ বিভাজনের সময় একটা অবস্থানটা কিরকম তার একটা ডায়াগ্রাম। এখানে যেমন দেখা যাচ্ছে, এখানে যে এই যে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াসটা আকারে বড় হয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়াস যেটা আকারে বড় হয়, এখানে নিউক্লিয়াস দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে ক্রোমাটিড, এই যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এটা হচ্ছে ক্রোমোজোমের দুইটা বাহু। যখন ক্রোমোজোম স্বাভাবিক অবস্থায় এইভাবে থাকে, আর ক্রোমোজোম যখন এই লম্বভাবে বা অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়, তখন পরবর্তীতে এটি সেন্ট্রোমিয়ার ব্যতীত এইভাবে বিভক্ত হয়, তখন এই দুইটা বাহু দেখা যায়, এই দুইটা বাহু, তখন এগুলোকে বলা হয়েছে ক্রোমাটিড। তখন এখানে কি হয়, প্রোফেজে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে পরিণত হয়, কারণ আর ক্রোমোজোমগুলো এখানে জল বিয়োজন বা ডিহাইড্রেশন শুরু হয়, যার কারণে হচ্ছে এগুলো কেমন মোটা হতে শুরু করে, মোটা এবং সংকুচিত হতে শুরু করে। তখন এগুলো আস্তে আস্তে আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্রে, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে আমরা দেখতে পারি। এখানে একটা হচ্ছে ইন্টারফেস আর প্রোফেজ অবস্থা একটা ছবি দেখা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে সেই এখানে ইন্টারফেসের একটা প্রোফেজ অবস্থা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে যে এই যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এই যে এগুলো হচ্ছে সব ক্রোমাটিড, এখানে ক্রোমাটিড গুলো দেখা যাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে এই নিউক্লিয়াস গুলো আস্তে আস্তে এখানে কি বড় হতে শুরু করে। পরবর্তী ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। আর এটা প্রোমেটাফেজ বলা হয় কারণ প্রো মানে আগে, আর মেটাফেজ মানে হচ্ছে মেটাফেজের আগে, মেটাফেজের আগে এই পর্যায়টা আসে, এজন্য এটাকে নাম প্রোমেটাফেজ। এখানে কি হয়, প্রথম দিকে হচ্ছে উদ্ভিদ কোষের যে তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ছবিটা দেওয়া আছে প্রোমেটাফেজের। এখানে এই যে এগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে তৈরি, এই যে এগুলো সে হচ্ছে স্পিন্ডল যন্ত্র, আর এই যে সুতাগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। আর এগুলো তন্তুগুলো মিলে পরবর্তীতে স্পিন্ডল অ্যাপারেটাস স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয়। এগুলো আসলে মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি।
আর এখানে হচ্ছে এই ক্রোমোজোম আর এই যে স্পিন্ডল তন্তুগুলোতে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্রোমাটিড গুলো সংযুক্ত হয়েছে, এই জন্য এগুলো যেহেতু এই শুধুমাত্র কতগুলো নির্দিষ্ট তন্তুতে যুক্ত হয়েছে, যার কারণে এগুলোকে বলা হয় আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার নামে পরিচিত। আর এখানে আস্তে আস্তে নিউক্লিয়াসটা প্রায় বিলুপ্ত হতে শুরু করেছে, আর একই সাথে সাথে নিউক্লিয়ার মেমব্রেন ওইটাও বিলুপ্ত হতে শুরু করে এই ধাপে। আর প্রাণী কোষে দেখা যায় কি প্রাণী কোষের মধ্যে যে সেন্ট্রিওলটা রয়েছে এই সেন্ট্রিওলটা দুই মেরুতে চলে যায়, এবং কতগুলো রশ্মি বিস্তৃত করতে থাকে, এগুলোকে বলা হয় স্টার্ডে। আচ্ছা, এই যে এখানে সেই কোষ কঙ্কাল বা মাইক্রোটিবিউল দিয়ে তৈরি হয় স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তু দিয়ে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয়। স্পিন্ডল যন্ত্র আসলে তাহলে মাইক্রোটিবিউল বা যেটা এক ধরনের কোষের কঙ্কাল নামে পরিচিত, কোষের কঙ্কালের একটা উপাদান যেটা দিয়ে তৈরি হয়ে থাকে। আর এই তন্তুগুলো আসলে তন্তু মানে আমরা জানি সুতা, তাহলে এগুলো হচ্ছে সুতার মতো। আর সুতার মতো এক প্রান্ত থেকে, যেমন যদি একটা ছবিটা যদি কল্পনা করি, এগুলো কোষের এই যে একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। আর এখানে কতগুলো নির্দিষ্ট স্পিন্ডল তন্তু, এখানে কতগুলো হচ্ছে এই আমরা জানি যে ক্রোমাটিডের এই সেন্ট্রোমিয়ারটা যুক্ত হয়, যেগুলোতে তন্তু যুক্ত হয় এগুলোকে বলা হয় হচ্ছে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। আর এখানে আস্তে আস্তে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে শুরু করে। বিষুবীয় অঞ্চল বলতে মাঝখানে এই অঞ্চলে এটা ওজন হয়। আর এগুলো হচ্ছে দুই প্রান্ত, এগুলো হচ্ছে মেরু অঞ্চল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কোষের নিউক্লিয়াস সাথে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের এখানে বলা হয় বিলুপ্তি ঘটতে থাকে। এটা জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, বিলুপ্তি ঘটতে থাকে, নট বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। আর এখানে প্রাণী কোষে কি হয়, এই স্টারে বের হয় দুই পাশে, যেগুলো হচ্ছে মেরুর এই যে এই দুই পাশে অবস্থান করে, মেরুর দুই পাশে। আর এগুলো কতগুলো তথ্য বিচ্ছুরিত করে, এগুলোকে নাম পরিচিত হচ্ছে স্টারে হিসেবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করবো মেটাফেজ নিয়ে। মেটাফেজের এই মেটা শব্দের অর্থ হচ্ছে মাঝখানে বা মধ্যখানে। এই যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে বিষুবীয় অঞ্চল বা মধ্যবর্তী অঞ্চলে এখানে হচ্ছে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় মেটাফেজ। এই ধাপে কি হয়, আচ্ছা এটা হচ্ছে মেটাফেজে ক্রোমোজোমের এই ক্রোমাটিড গুলো বিষুবীয় অঞ্চলে যুক্ত হয়। এই যে এটা সেই বিষুবীয় অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে সংযুক্ত হয়। আর এখানে হচ্ছে এখানে দেখা যাচ্ছে ক্রোমোজোম গুলো সর্বোচ্চ খাটো এবং মোটা হতে শুরু করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেটাফেজে কি হয়, ক্রোমোজোমের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে কি হয়, এই ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত হয়। আর সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত হওয়ার সময় বাহু দুটো হবে মেরুমুখী, এবং এই বাহু দুটো হবে মেরুমুখী, আর সেন্ট্রোমিয়ারটা অবস্থান হচ্ছে বিষুবীয় অঞ্চলে। যেমন এটা যদি আমরা আগে ছবিটাতে ফেরত আসি, এখানে দেখা যাচ্ছে এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো বিষুবীয় অঞ্চলে যে অ্যাটাচ হয়েছে, এই যে বিষুবীয় অঞ্চলে যুক্ত হয়েছে। আর ক্রোমোজোমের এই বাহুগুলো এই যে মেরুমুখী, মানে দুই পাশে দুই মেরুর দিকে অবস্থান করে, এই জন্য বলা হয়েছে বাহুগুলো সেন্ট্রোমিয়ার হচ্ছে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, আর বাহুগুলো মেরুমুখী হয়ে অবস্থান করে। আর এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়, তখন এগুলোকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। আর আমরা সাধারণত এই ক্রোমোজোম সংখ্যা হিসাব করে হচ্ছে এই কোষ বিভাজনের এই মেটাফেজ অবস্থানটা দেখে এখানে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হয়, যেগুলো হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায়। এগুলো গণনার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যা সাধারণত হিসাব করা হয়ে থাকে। আর এখানে পরবর্তীতে কি হবে, ক্রোমোজোমগুলোর মধ্যে এই ক্রোমাটিডগুলোর মধ্যে বিচ্ছিন্ন হতে শুরু করে, পরবর্তীতে এটা বিভাজন হয়ে যায়। আর এই পর্যায়ে শেষে দেখে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। খেয়াল রাখতে হবে, আমরা মেটাফেজে পড়েছি নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটতে থাকে, আর মেটাফেজ আমরা খেয়াল করছি সেখানে হচ্ছে সম্পূর্ণ বিলুপ্তি বা পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে আমাদের জিনিসটা খেয়াল রাখতে হবে। পরবর্তী ধাপ আমরা অ্যানাফেজ নিয়ে আলোচনা করি। অ্যানাফেজের এই অ্যানা শব্দের অর্থ হচ্ছে গতি, ফেজ মানে পর্যায়, মানে যে পর্যায়ে কি ক্রোমোজোম গুলো গতিপ্রাপ্ত হয়, মানে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া শুরু করে, সেটাকে বলা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ গুলো কি হয়, সেন্ট্রোমিয়ার গুলো দুভাগে ভাগ হয় এবং প্রত্যেকটি ক্রোমাটিডকে তখন বলা হয় অপত্য ক্রোমোজোম। অপত্য মানে হচ্ছে নতুন,
নতুন অথবা সদ্য সৃষ্ট এরকম এরকম। আর অপত্য ক্রোমোজোম গুলো আচ্ছা আসলে সেন্ট্রোমিয়ার থাকে একটা একটা করে। এটা যদি হয় একটা ক্রোমাটিড, এগুলো আসলে এভাবে অনুদৈর্ঘ্য বরাবর সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হয়। পরবর্তীতে এটা দেখা যাচ্ছে প্রত্যেকটা গুলো হচ্ছে এভাবে, এই যে এগুলো হচ্ছে অপত্য ক্রোমাটিড, অপত্য ক্রোমোজোম, যেখানে কি হয় অনুদৈর্ঘ্য বরাবর সেন্টিমিটার সহ বিভক্ত হয়। পরবর্তীতে কি এগুলো এখান থেকে একটা পরবর্তীতে তৈরি হয়েছে। এগুলো এই আগেটা থেকে তৈরি, এই জন্য এগুলো বলা হয়েছে অপত্য ক্রোমোজোম, ঠিক আছে। আর অপত্য ক্রোমোজোম গুলো পরবর্তী বিষুবীয় অঞ্চল থেকে পরবর্তী মেরুর দিকে যাওয়া শুরু করে, ঠিক আছে। বিষুবীয় অঞ্চল থেকে যায় মেরুর দিকে চলে করে। এখানে অর্ধেক যাবে এক মেরুর দিকে, অন্য অর্ধেক যাবে আরেক মেরুতে। আমরা যদি আগে ছবিটাতে খেয়াল করি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এগুলো অপত্য ক্রোমোজোম গুলো দেখা যাচ্ছে। অপত্য ক্রোমোজোম গুলো হচ্ছে এই যে অর্ধেক দুইটা ভাগে ভাগ হয়েছে, এগুলো অর্জন বলে অপত্য ক্রোমোজোম। আর এগুলো অর্ধেক যাওয়া শুরু করছে এই যে এই মেরুর দিকে, আর বাকিগুলো এই যে অর্ধেক যাওয়া শুরু করছে এই মেরুর দিকে। এই জন্য বলা হয়েছে অর্ধেক গুলো যাচ্ছে এক মেরুর দিকে আর অর্ধেক যাবে অন্য মেরুর দিকে। আর মেরু এদের চলন দেখো, এই যে সেন্ট্রোমিয়ারটা যাবে হচ্ছে মেরুমুখী, মানে সেন্ট্রোমিয়ার হচ্ছে অগ্রগামী, আর বাহুদের গুলো অনুগামী, মানে বাহুগুলো কি পিছনের দিকে, আর সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী সামনের দিকে। আর আমরা দেখতে পাচ্ছি মেরুর এই যে যে আমরা যে অপত্য ক্রোমোজোম গুলো তৈরি হয়েছে, এগুলো সাধারণত ইংরেজি BLJI এই 4টা অক্ষরের মতো দেখায়। এগুলো কিন্তু নির্দিষ্ট নাম আছে, যেটা এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন এখানে এটা বি আকৃতির, এটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক, এল এটাকে বলা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে যেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর এল যেটা বলে টেলোসেন্ট্রিক। তাহলে আমরা পেলাম অপত্য ক্রোমোজোম গুলো কি আকারের মতো হয়, BLJI এরকম মতো হয়ে থাকে। বি গুলোকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক, এল বলা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, যে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। এগুলো হবে আসলে এগুলো এরকম দেখতে। মেটাসেন্ট্রিক এখানে হচ্ছে ক্রোমাটিড গুলো দুই বাহু একবার মাঝখান হচ্ছে ক্রোমাটিড, মেটাসেন্ট্রিক মানে বি এর মতো হবে, মানে সেন্টিমিটার ঠিক মাঝখান বরাবর। সাবমেটাসেন্ট্রিক কি হবে, এটা মাঝখান থেকে হচ্ছে এক পাশে চলে আসবে, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। যখন একবারে প্রান্তের কাছাকাছি চলে আসে তখন এটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। যখন একবারে প্রান্তে চলে আসে সেটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। আর মেটা মানে মধ্যখানে, এই যে মাঝখানে দেখতে পাচ্ছি, এই জন্য সাবমেটা মানে মধ্যখানের একটু পাশে। আর অ্যাক্রোসেন্ট্রিক মানে হচ্ছে একবারে কর্নারের দিকে বা এক প্রান্তের দিকে, এই জন্য অ্যাক্রোসেন্ট্রিক। আর টেলোসেন্ট্রিক মানে একবারে প্রান্ত পৌঁছে গেছে, এইভাবে আর কি। তার হচ্ছে BLJI মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক, এই 4টা নামে পরিচিত হয়ে থাকে। আর এই যে এই ক্রোমোজোম গুলো এখানে হচ্ছে NFS নামটা দেওয়া হয়েছে, কারণ এখানে ক্রোমোজোম গুলো দেখো, ক্রোমোজোম গুলো এই বিষুবীয় অঞ্চলে ছিল। ক্রোমোজোম গুলো আগে হচ্ছে আমরা জানি যে ক্রোমোজোম গুলো মেটাফেজ পর্যায়ে আমরা জানি বিষুবীয় অঞ্চল ছিল। পরবর্তীতে এগুলো কি হচ্ছে যে প্রান্তের দিকে ছুটে চলেছে, মানে গতিপ্রাপ্ত হয়েছে, মানে এই পাশ থেকে পাশে যাওয়া শুরু করেছে, যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে অ্যানাফেজ বা গতি পর্যায়, ঠিক আছে। আর অ্যানাফেজ পর্যায়ে এসে দিকে কি হয়, অপত্য ক্রোমোজোম গুলো স্পিন্ডলের মেরু প্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোম গুলো দৈর্ঘ্য বৃদ্ধি পেতে শুরু করে। একবারে যখন এগুলো হচ্ছে এই ক্রোমোজোম যখন এই প্রান্তে পৌঁছে যায় তখন এগুলো আস্তে আস্তে কি করে, এখানে জল যোজন হয়, এগুলো আবার বড় হতে শুরু করে, বড় পেঁচানো হয়ে শুরু করে, যেমন এরকম। পরবর্তী ধাপ আমরা চলে এসেছি। পরবর্তী ধাপ হচ্ছে টেলোফেজ। আমাদের টেলো মানে হচ্ছে প্রান্ত বা শেষ, অথবা ইন্ট বলা যায়। আর ফেজ মানে পর্যায়, মানে যে পর্যায়ে ক্রোমোজোম গুলো মানে সর্বশেষ অবস্থায় চলে যায় সেগুলোকে বলা হচ্ছে এই টেলোফেজ। টেলোফেজে কি হয়, এখানে হচ্ছে প্রোফেজের ঠিক ঘটনাগুলো উল্টাভাবে ঘটে থাকে। আমরা জানি, আমি প্রোফেজে দেখছিলাম, প্রোফেজে প্রথমে হচ্ছে জল বিয়োজন শুরু হয় এখানে, তাহলে এখানে কি জল যোজন শুরু হবে। জল যোজন শুরু হলে আমরা জানি এই ক্রোমোজোম গুলো সাধারণত লম্বা সরু সুতার মতো রাখি, এই যে লম্বা এরকম সরু সুতার মতো আবার পেঁচাইতে শুরু করে, ঠিক আছে। আর এইভাবে আস্তে আস্তে পেঁচে এই ধাপটা সাধারণত হয়ে থাকে। আর এইটা
আর এই যে সরু এবং লম্বা আকারে ধারণ করে এখানে ক্রোমোজোম গুলো। আর আর নিউক্লিয়াম গুলো এই যে যেগুলো হচ্ছে নতুন নতুন ক্রোমোজোম তৈরি হয়েছে, এগুলো এখানে কি করে একসাথে মিলে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমরা জানি প্রাথমিক অবস্থায় ছিল নিউক্লিয়াসের সাধারণত আমরা কি পুনর্ব্যব হয়ে থাকে, এখানে নিউক্লিয়াসের পুনর্ব্যব ঘটে থাকে। পরবর্তীতে এখানে হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলামের সাথে সাথে নিউক্লিয়ার মেমব্রেনও সৃষ্টি হয়। আর এগুলো দুই প্রান্তে গিয়ে দুই মধ্যে দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি করে, মানে নতুন নিউক্লিয়াস তৈরি করে। আমরা যদি ছবিটা খেয়াল করি, এই যে এটা হচ্ছে সেই টেলোফেজের ছবি। এখানে দেখা যাচ্ছে যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো অপত্য ক্রোমোজোমগুলো যে মেরু দুই প্রান্তে চলে এসেছে, দুই প্রান্তে চলে এসেছে। আর এই যে এখানে ক্রোমোজোম, নতুন ক্রোমোজোমগুলোতে জল যোজন হওয়ার ফলে এগুলো থেকে যে সময়গুলোতে পেঁচানো হতে শুরু করছে। আর এটা চারপাশে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার এনভেলপ এটা তৈরি হয়েছে, ঠিক আছে। আর এই সময় কি হয়, স্পিন্ডল যন্ত্রের কাঠামো যেটা হচ্ছে ওই দ্বিতীয় পর্যায়ে তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করে। কারণ এখানে হচ্ছে একটা অপত্য কোষ থেকে দুইটা অপত্য কোষে প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসেছে, জন্য প্রায় এখানে আর ওই স্পিন্ডল যন্ত্রের প্রয়োজন নাই, এই জন্য এগুলো কি বিলুপ্ত হতে শুরু করে। আর এখানে মাঝখানে হয়, আর স্পিন্ডল যন্ত্রগুলো যে তন্তুগুলো ছিল এগুলো পরবর্তীতে যে কোষ প্লেট তৈরি করে, যে মাঝখানে ঠিক কোষ প্লেট তৈরি করে। আচ্ছা, আমরা তাহলে লেখাটা দেখে নিই। আর টেলোফেজ পর্যায়ে এখানে কি হয়, বিশ্ববিদ্যালয়ে এন্ডোপ্লাজমিক জালিকার এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটার ক্ষুদ্র অংশগুলো জমা হয়ে এটা কোষ প্লেট তৈরি করে, যেটা আমরা মাঝখানে খেয়াল করেছিলাম। আর সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো পরবর্তীতে কি হয়, এই সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো সাইটোপ্লাজম অঙ্গাণুর সময় কি হবে, সমবন্টন হবে, যার ফলে কি দুইটা অপত্য কোষের সৃষ্টি হবে। আর প্রাণীর ক্ষেত্রে কি হবে, আর বিষুবীয় অঞ্চল বরাবর কোষঝিল্লিটি গর্তের মতো ভিতরের দিকে দেবে যাবে বা ঢুকে যাবে, যার মধ্যে কি হবে এটা। আচ্ছা, আমরা এখানে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসের পার্থক্যটা হালকাভাবে জেনে নিব। আমরা জানি ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস আমরা জানি হচ্ছে সাইটোপ্লাজম, তার হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আর ক্যারিওকাইনেসিস আমরা দেখছি অনেক জটিল এবং দীর্ঘ পর্যায়, আর ওইটা সেই হিসেবে এটা সরল এবং সংক্ষিপ্ত একটা পর্যায়। ক্যারিওকাইনেসিস জানার তার পাঁচটি ধাপ, ওই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই পাঁচটা পর্যায়ে হচ্ছে এই ক্যারিওকাইনেসিস ঘটে থাকে। আর সাইটোপ্লাজমে এরকম কোনো ধাপ নাই। আর ক্যারিওকাইনেসিসে নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে দুইটাই করা হয়, দুইটা অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়, দুইটা অপত্য নিউক্লিয়াস। আর সাইটোকাইনেসিসের বিভাজনে দুইটা অপত্য কোষে পরিণত হয়, ঠিক আছে। আর ক্যারিওকাইনেসিস সাধারণত সাইটোকাইনেসিসের আগে ঘটে থাকে, ক্যারিওকাইনেসিস ঘটে সাইটোকাইনেসিসের আগে, আর ক্যারিওকাইনেসিসের পরে ঘটে হচ্ছে সাইটোকাইনেসিস। তার মানে হচ্ছে ক্যারিওকাইনেসিস আগে হতে হবে, তারপর হবে হচ্ছে সাইটোকাইনেসিস। প্রথম হচ্ছে দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধি। দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যেমন আমাদের জীবন শুরু হয়েছে জাইগোট নামক সেই একুশী কোষ থেকে, এটার মাধ্যমে পরবর্তী মাইটোসিস বিভাজনের মাধ্যমে আমাদের পুরা বহুকোষী জীবদেহটা গঠিত হয়েছে। এর মাধ্যমে জীবদেহের দৈহিক বৃদ্ধিও ঘটে থাকে। দুই নম্বর আছে হচ্ছে বংশবৃদ্ধি। আমরা জানি যেগুলো এককোষী কোষ ওগুলো কি করে, একটা কোষ ওটার মাধ্যমে ওদের জীবন সবকিছু সম্পূর্ণ করা লাগে। সেক্ষেত্রে যেমন আমরা এককোষী সুকেন্দ্রিক জীব, যেমন এখানে হচ্ছে ক্লামাইডোমোনাস, এটা এক ধরনের ছত্রাক। এটা কি করে, এটা জীবদেহে মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করে থাকে। আমরা জানি আবার এককোষী যেমন ব্যাকটেরিয়া, প্লাজমোডিয়াম, ওগুলো একটা কোষের মাধ্যমে বংশবৃদ্ধি সম্পূর্ণ করে থাকে। আবার তার মধ্যে হচ্ছে তৃতীয় নম্বরে হচ্ছে জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি। আমরা জানি পুরুষের জননাঙ্গ শুক্রাশয় এবং স্ত্রী কোষের জননাঙ্গ ডিম্বাশয়, এগুলো সৃষ্টি হতে এই মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এমনকি আমাদের বডির প্রায় প্রত্যেকটা অঙ্গ সবগুলো মাইটোসিসের মাধ্যমে তৈরি হয়। আর মাইটোসিসের মাধ্যমে সাধারণত জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জনন কোষ যেটাকে বলা হচ্ছে গ্যামেট। গ্যামেট দুই ধরনের গ্যামেট আছে, একটা হচ্ছে স্পার্ম বা শুক্রাণু, আর একটা হচ্ছে ওভাম বা ডিম্বাণু। এই দুই ধরনের কোষের সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে মাইটোসিসের মাধ্যমে। তবে যখন কোষ সৃষ্টি হয় তখন মিওসিস লাগে, প্রথমে তাহলে মিওসিস হয়, পরবর্তীতে এগুলো মাইটোসিসের মধ্যে সংখ্যা বৃদ্ধি করে থাকে। আর এগুলোর মাধ্যমে কি হয়, জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধির ফলে ওদের বংশবৃদ্ধির ক্রমতা ওটা বজায় থাকে। পরবর্তীতে রয়েছে নির্দিষ্ট আকার এবং আয়তন রক্ষা। আমরা জানি মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন। এর মাধ্যমে কি হয়, নির্দিষ্ট আকার এবং আয়তন রক্ষা হয়ে থাকে। যেমন মাইটোসিসের মাধ্যমে, যেমন ধরো এই একটা সেল, এটা থেকে যে নতুন সেলগুলো তৈরি হবে এগুলার নিউক্লিয়াস তারপর হচ্ছে সাইটোপ্লাজমের পরিমাণ প্রায় সমায়তনের এবং সমায়তন হয়ে থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে নির্দিষ্ট আকার এবং আয়তন রক্ষার্থে এই মাইটোসিস প্রয়োজন। আর তারপর রয়েছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা বলতে এখানে হচ্ছে নিউক্লিয়াস এই মাদার সেল বা মাতৃকোষ যেটা ছিল ওখান থেকে যে অপত্য কোষগুলো তৈরি হয়েছে,
অপত্য কোষ, সেগুলো সব তৈরি হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আর এর মাধ্যমে কি হয়, মাইটোসিসের এই ভারসাম্যটা রক্ষিত হয়। যেমন আকারের দিক থেকে হতে পারে, পরিমাণগত হতে পারে, আকার হতে পারে, নিয়ন্ত্রণগত হতে পারে। এই তো ক্রোমোজোম সংখ্যার সমতা নিয়ন্ত্রণ এটা করে থাকে মাইটোসিস। ক্রোমোজোমের সংখ্যার সংখ্যা বলতে আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ মাদার কোষ থেকে ডটার কোষ বা ডটার সেল তৈরি হয়। এগুলো কি হয়, এটার ক্রোমোজোম সংখ্যা যদি 2n, এগুলোর ক্রোমোজোম সংখ্যা 2n হয়ে থাকে, যার মাধ্যমে কি হয় অপত্য কোষে যেগুলো তৈরি হয়েছে সেগুলোর আসলে দেহকোষের সমসংখ্যক এবং সমগুণ সম্পন্ন হয়ে থাকে, কারণ এগুলো ক্রোমোজোম সংখ্যা একই থাকে। যেমন এটা যদি মানুষের কোষ দেহকোষ হয়, এটার ক্রোমোজোম সংখ্যা হবে 46টা, তেমনি যে একটা কোষ থেকে পরবর্তী যে কোষগুলো তৈরি হবে ওগুলো হবে 46টা করে ক্রোমোজোম থাকবে এখানে। তার মানে মাইটোসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা সমতা বা সমান থাকে। আবার ক্ষতস্থান পূরণ, আমরা জানি আমাদের দেহে যদি এখানে যদি কোনো একটা জায়গায় কেটে যায়, ওটা আমরা পরবর্তী কি হবে, আমরা দেখতে পাবো পরবর্তী জায়গাটা বড় হয়ে গেছে। এই কাজটা করতে হচ্ছে মাইটোসিসের মাধ্যমে। মাইটোসিসের ক্ষতস্থান পূরণ হয়, যেমন জীবদেহের সৃষ্ট ক্ষত, যার মাধ্যমে এটা কি মাইটোসিস বিভাজনের মাধ্যমে মানে ওটা আবার আগে জায়গায় ফেরত আসে বা ওটা ইয়ে হয়ে যায়। এবার হচ্ছে ক্রমাগত ক্ষয় পূরণ, কিছু কিছু জীব আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, এর পরবর্তীতে ওই কোষটাই ওই পরবর্তীতে ওই জীবটা যদি আবার নতুন করে তৈরি হয় তখন সেই ক্ষেত্রে হচ্ছে মাইটোসিস প্রয়োজন। এবার হচ্ছে পুনরুৎপাদন মানে হচ্ছে পুনরায় তৈরি করা। যেমন আমাদের দেহে হচ্ছে আরবিসি বা লোহিত রক্তঙ্গে রয়েছে, এটা আমরা জানি 120 দিন পর নষ্ট হয়ে যায়। এই 120 দিন পর আবার সমতা রক্ষা করার জন্য পরবর্তীতে হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এটা পরবর্তীতে আবার একই সমসংখ্যক প্রায় তৈরি হয়, যার মাধ্যমে এটা কি আগের অবস্থায় ফেরত আসে, এটাকে বলা হচ্ছে পুনরুৎপাদন। এর মাধ্যমে সাধারণত দেখা যায় আবার কর্নিয়ার বাইরের কোষ এগুলো কি পুনরুৎপাদনের মাধ্যমে আগের অবস্থায় ফেরত আসে। আবার পরে হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা বলতে মাতৃকোষে যে বৈশিষ্ট্য রয়েছে অপত্য কোষে সেই একই রকম বৈশিষ্ট্যগুলো ঠিক একই রকম বৈশিষ্ট্যগুলো থাকবে, এগুলো বলা হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। এটা তো প্রয়োজন কি মাইটোসিস। আর মাইটোসিসের এর মধ্যে হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। এর মাধ্যমে কি হয় অনিয়ন্ত্রিত মাইটোসিস, যার মধ্যে তৈরি হয় টিউমার, ক্যান্সার, আমরা যেগুলো সাধারণত জানি ওগুলো আসলে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল। আর মাইটোসিস সাধারণত একটা নিয়ন্ত্রিত পর্যায়ের মধ্যে থাকে, আর যদি এটা কোনো কারণে অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন তৈরি হয়েছে টিউমার, ক্যান্সার, এই প্রাণঘাতী রোগগুলো। আচ্ছা, এখন আমরা জানবো অনিয়ন্ত্রিত মাইটোসিস। আমরা জানি আমাদের এই মাইটোসিস একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সেই প্রক্রিয়াটা হচ্ছে নিয়ন্ত্রণ করা হচ্ছে সাইক্লিন সিডিকে। এটা এক ধরনের যৌগ। এটা কি করে কোষ চক্র মানে হচ্ছে একটা কোষ, যেমন ধরো এটা একটা কোষ, এই কোষটা পরবর্তীতে ধরো মাইটোসিস বিভাজনের মাধ্যমে আরেকটা কোষ তৈরি হলো, অথবা এই একটা কোষ এটা কি মিয়োসিসের মাধ্যমে 4টা কোষ তৈরি হলো। এই সবগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ, এটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এখন কোন কারণে যদি নিয়ন্ত্রিত নষ্ট হয়ে যায় তখন সেক্ষেত্রে হচ্ছে ওই অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে এই যে টিউমার, ক্যান্সার ওগুলো হতে পারে। আর P53 একটা প্রোটিন আছে, এটাকে বলা হয় আমাদের সেল গার্ডিয়ান। এটা কি করে এই কোষ চক্র যে হচ্ছে ওটা নিয়ন্ত্রণ করে। আর কোনো কারণে তাহলে এই ডিফেক্টিভ P53 প্রোটিন বা এটা নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে কি করে ক্যান্সার হতে পারে, ক্যান্সার, টিউমার এগুলো হতে পারে। এই জন্য মাইটোসিসের কোষ বিভাজন নিয়ন্ত্রণ করাটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো হচ্ছে অনকোজেনেসিস আর মিউটাজেন্স, এই দুইটা জিনিস সম্পর্কে। অনকোজেনেসিস মানে হচ্ছে টিউমার সৃষ্টি হওয়া, মানে টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অনকোজেনেসিস। আর যে কোষগুলো হচ্ছে টিউমার সৃষ্টি প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করে সেই জিনগুলো হচ্ছে বলা হয় অনকোজিন। অনকোজিনের কারণে কি হয়, সাধারণত টিউমার হয়। আর মিউটাজেনিক পদার্থগুলো যেগুলোকে বলা হয় কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারী, তার ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কি বলে, মিউটাজেনেসিস। আর টিউমার এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যাবে, এটাকে বলে মেটাস্টেসিস। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাইলাম অনকোজেনেসিস, তারপর হচ্ছে অনকোজিন, কার্সিনোজেনিক, মেটাস্টেসিস, এই 4টা বিভিন্ন ধরনের জিনিস আর কি। আর আমরা সাধারণত জানি জরায়ুমুখের ক্যান্সার, নারীদের একটা অনেক প্রচলিত ক্যান্সার জরায়ুমুখ ক্যান্সার, এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়ে থাকে। HPV বলে সংক্ষিপ্ত, এটা HPV নামে পরিচিত। এটার এখানে কি হয়, ওইটা যে সময় হচ্ছে B6 এবং B7 দুইটা জিন আছে, ওই জিনগুলো দুটি ক্যান্সার তৈরি করে। এগুলোর কারণে হয়তো HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটার কারণে হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার বা এটা হয়ে থাকে। এখন আমরা মিয়োসিস নিয়ে জন্য জানবো, এটা সম্পূর্ণ নতুন আরেক ধরনের কোষ বিভাজন। এখানে কি হয়, আমরা জানি মাইটোসিসে একটা কোষ থেকে 2টা অপত্য কোষ সৃষ্টি হয়েছিল, আর এখানে মিয়োসিসের মাধ্যমে একটা কোষ থেকে 4টা অপত্য কোষ সৃষ্টি হবে। তাহলে মিয়োসিস বিভাজনের মাধ্যমে একটি চক্রে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয় এবং প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং
পরবর্তীকালে আবার নিউক্লিয়াসটা অর্ধেক হওয়ার পরবর্তী বিভাজনের পর নিউক্লিয়াস সংখ্যা সমান সমান থাকে। তাই চূড়ান্ত ফল বিভাজনে কি হয়, একটা মাতৃকোষ থেকে 4টা অপত্যকোষ। যেমন ধর আমি যদি আঁকি, একটা যে মাতৃকোষ হয়, এখানে প্রথম পর্যায়ে দুইটা কোষ তৈরি হবে। এগুলো যদি ডিপ্লয়েড সংখ্যা থাকে বা ক্রোমোজোম সংখ্যা যদি 2n হয়, এগুলো হয়ে যাবে অর্ধেক অর্ধেক, মানে কি এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। পরবর্তী কি হবে, 4টা ওইখান থেকে পরবর্তী আবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা, পরবর্তীতে এই সেলটা থেকে আবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা তৈরি হবে। তাহলে যে টোটাল 4টা কোষ তৈরি হলো, এগুলো সব ক্রোমোজোম সংখ্যা সমূহ হচ্ছে n, মানে হ্যাপ্লয়েড। তাহলে মাইটোসিসের আবার মিয়োসিস হয় দুইটা ধাপে। প্রথম পর্যায়ে কি হয়, প্রথমে রাসমূলক কোষ বিভাজন হয়, পরবর্তী পর্যায়ে সমমূলক বা সমকরণীয় কোষ বিভাজন হয়। এই জন্য মিয়োসিসকে বলা হয় রাসমূলক কোষ বিভাজন, যার কারণে এখানে 2n থেকে ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার থেকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বারে পরিণত হচ্ছে। এখানে আমরা মিয়োসিসের এই যে দেখতে পাচ্ছি যে জনন মাতৃকোষ যে 2n, আর জনন মাতৃকোষ থাকে সাধারণত শুক্রাশয় এবং ডিম্বাশয়। ওখানে সাধারণত যে জনন মাতৃকোষগুলো থাকে, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাশয়ে, আর স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়। ওখানে সাধারণত এই জনন মাতৃকোষগুলো থাকে। এগুলোর প্রথম পর্যায়ে কি হয়, এই যে হ্যাপ্লয়েড নাম্বার বা একই প্রজাতি হয়ে একজন কি অপর থেকে ভিন্নতর, মানে অপনজন থেকে স্বকীয়, সবাই ইউনিক আর কি। আমরা দেখো সবাই একই পুত্রের, মানে মানুষ প্রজাতিভুক্ত হয়ে সবার চেহারা আলাদা, এই তো এটা সম্ভব হয়েছে একমাত্র মিশ্রের কারণে। এবার অভিব্যক্তি, গ্যামেট সৃষ্টি এবং বংশবৃদ্ধি, এগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে এই মিয়োসিস। অভিব্যক্তি বলতে হচ্ছে মিয়োসিস আনা বৈচিত্র্য হয়েছে, আমরা জানি একটা হচ্ছে ধরো তুমি হলা, তোমার পিতামাতা থেকে কিছু নতুন বৈশিষ্ট্য আছে, নতুন বৈশিষ্ট্য আসছে তোমার পিতামাতা থেকে। আবার দেখো তোমার যে সন্তান সন্ততি হবে বিয়ের পরে, ওগুলোতে আরো কিছু নতুন বৈশিষ্ট্য আসবে। এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে কি করবে, নতুন বৈচিত্র্যের মাধ্যমে অভিব্যক্তির দ্বারা এটা প্রভাব এটা বজায় থাকবে। আর গ্যামেট সৃষ্টি এবং বংশবৃদ্ধি, গ্যামেট সৃষ্টি বলতে হচ্ছে জনন মাতৃকোষ থেকে শুক্রাণু অথবা ডিম্বাণু, ওগুলো তৈরি হবে কিসের মাধ্যমে, আমরা জানি এগুলো মিশ্রের মাধ্যমে। তাহলে এগুলো তৈরির মাধ্যমে কি হবে, উদ্ভিদ কি করবে, যৌন প্রক্রিয়া উদ্ভিদ বংশবৃদ্ধি বা উদ্ভিদ বা প্রাণী কি করে বংশবৃদ্ধি করে থাকে। আচ্ছা, এখন আমরা মাইটোসিস আর মিয়োসিসের মধ্যে পার্থক্য জানবো। মাইটোসিস আমরা জানি মাইটোসিস হচ্ছে জীবের দেহকোষে মাইটোসিস হয়ে থাকে, আর জীবের জনন মাতৃকোষে জনন মাতৃকোষে হয়ে থাকে মিয়োসিস। অপত্যকোষ আমরা জানি মাইটোসিসের মাধ্যমে একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়, মানে 2টা অপত্য সৃষ্টি হয়। আর কিন্তু মিয়োসিসের মাধ্যমে একটা কোষ থেকে 4টা অপত্য মাতৃকোষ সৃষ্টি হয়, মানে কি একটা নাম্বারের পরিবর্তন আছে। অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা আমরা জানি মাইটোসিসের মাধ্যমে কি হয়, একই রকম বা একই সংখ্যার কি তৈরি হয়, ক্রোমোজোম তৈরি হয়। তার মানে কি ক্রোমোজোম সংখ্যা একই সমান, আর কিন্তু মিয়োসিসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আচ্ছা, এখন আমরা যেমন ক্রসিং ওভার মাইটোসিসে ক্রসিং ওভার হয় না, আর মিয়োসিসে ক্রসিং ওভার হয়। মানে কি জিনের সজ্জাবিন্যাস পরিবর্তন ঘটে, আর মাইটোসিসে জিনের সজ্জাবিন্যাসের পরিবর্তন ঘটে না, এটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। ডিএনএ রেপ্লিকেশন মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি, এটাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। সাধারণত মাইটোসিসের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন ইন্টারফেস, মানে আমরা জানি কোন একটা কোষ বিভাজন শুরু হওয়ার প্রস্তুতিমূলক পর্যায়ে, এটাকে বলে ইন্টারফেসে শুরু হয়েছে এই ডিএনএ অনুলিপনটা ঘটে। মাইটোসিসে ডিএনএ অনুলিপন ঘটে কি ইন্টারফেস পর্যায়ে, কিন্তু ডিএনএ প্রোফেজ পর্যায়ে ঘটে মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজ পর্যায়ে ঘটে। নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন আমরা করছি, নিউক্লিয়াসের ক্রোমোজোম একবার করে বিভক্ত হয়ে হচ্ছে এই মাইটোসিসের ক্ষেত্রে, কিন্তু নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে হচ্ছে মিয়োসিসের ক্ষেত্রে। সংগঠনের স্থান, মাইটোসিস যে কোনো ধরনের কোষ হতে পারে, যেমন হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, পলিপ্লয়েড। যেমন হ্যাপ্লয়েড বলতে n, ডিপ্লয়েড বলতে 2n, পলিপ্লয়েড বলতে n টু দি পাওয়ার এখানে কিছু একটা সংখ্যা বসবে, এটা পলিপ্লয়েড। আর কোনো হ্যাপ্লয়েড কোষে কি হতে পারবে না, মাইটোসিস হতে পারবে না, কারণ আমরা জানি মিয়োসিস শুরু হয়েছে 2n জনন মাতৃকোষ থেকে, এটা কিন্তু সর্বদা ডিপ্লয়েড নাম্বার, কারণ ডিপ্লয়েড সংক্রান্ত থেকে পরবর্তী কি হ্যাপ্লয়েড নাম্বার হতে পারে, কিন্তু হ্যাপ্লয়েড নাম্বার থেকে কখনো হ্যাপ্লয়েড নাম্বার হতে পারে না। এই জন্য কি করবে, মাইটোসিস সবসময় কি করবে, জনন মাতৃকোষ বা ডিপ্লয়েড কোষ হবে। আজকে আমরা এ পর্যন্তই, তোমাদের পরবর্তী যে কোনো একটা ক্লাসে দেখা হচ্ছে।